হাসান, ভালো আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো তোমাদের আর সদস্য কই সব? তোমাদের কি মেসেঞ্জার গ্রুপ আছে? ওই মেসেঞ্জার গ্রুপে সবাইকে জানাই দাও। জি স্যার, লিংক দিয়ে দিচ্ছি স্যার। তোমার পড়াশোনার কি অবস্থা? স্যার এই তো আলহামদুলিল্লাহ স্যার, অনলাইনে যেমন চলে। না, এমনি যখন এমনি পরীক্ষা টরীক্ষা গুলো হয়েছিল ওগুলোতে কেমন পারফরমেন্স হয়েছিল? স্যার পরীক্ষাগুলো স্যার আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে স্যার, হঠাৎ করে এক্সামের চিন্তা করে মোটামুটি ভালো। অনলাইন অফলাইন যেভাবেই হোক পড়াশোনা চালিয়ে যেতে হবে, এটাই হলো আসল কথা। সামনে আবার খোলার সম্ভাবনা আছে। জি স্যার, দেখলাম স্যার কালকে নিউজে। আচ্ছা, আমরা শুরু করি তাহলে, হ্যাঁ। আমরা যে জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের 11 নম্বর অধ্যায় শুরু করব। অধ্যায়ের নাম জিনতত্ত্ব ও বিবর্তন। আর আজকের আলোচ্য বিষয় হলো মেন্ডেলিজম আর জিনতত্ত্বে ব্যবহৃত শব্দগুলোর ব্যাখ্যা। তো জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের মধ্যে এই অধ্যায়টা খুবই একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। তোমরা যখন উচ্চতর মানে এরপরে যখন বিশ্ববিদ্যালয়ে যাবা, হ্যাঁ, তখন দেখবা যে এই অধ্যায়ের পরে একটা সাবজেক্ট হয়ে গেছে। সেই সাবজেক্টের নাম হলো জেনেটিক্স। ঠিক আছে? তো এরকম অনেক বিশ্ববিদ্যালয়ে এই জেনেটিক্স চ্যাপ্টারটা খুবই মানে টপ র্যাঙ্কের দিকে থাকে। প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে এদের অবস্থান প্রায় 1 থেকে 7-এর মধ্যে থাকে। তো কাজেই এই অধ্যায়টা যদি তোমরা খুব ভালোভাবে বুঝো, তাহলে যারা ওইদিকে যেতে চাও তাদের জন্য খুবই ভালো হবে। এবং হ্যাঁ, অনেকে দেখা গেলো যে এই অধ্যায়টা যারা ভালোভাবে বুঝতে পেরেছে, হ্যাঁ, বা বোঝার চেষ্টা করেছে, তারা অনেকে গেছেও ওইদিকে। কারণ এই অধ্যায়টা খুবই ইন্টারেস্টিং একটা অধ্যায়, আমার নিজেরও ভালো লাগে। তো প্রথমেই আমরা আসবো বংশগতি বা হেরিডিটি। জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনসমূহ প্রজনন প্রক্রিয়ার মাধ্যমে পিতামাতা থেকে বংশানুক্রমে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হওয়ার প্রক্রিয়াকে বংশগতি বা হেরিডিটি বলে। এটা কেমন, মনে করো যে পিতামাতার যে বৈশিষ্ট্যগুলো আছে, হ্যাঁ, তাদের যৌন মিলনের মাধ্যমে যে অপত্য বংশধর গুলো আসে, বাচ্চা আসে, সে বাচ্চার মধ্যে দেখা যাবে যে পিতার এবং মাতার বৈশিষ্ট্যগুলোই বিদ্যমান। হ্যাঁ, হয়তো পার্সেন্টেজ পিতার হয়তো 60%, মাতার 40%, বা উল্টাটাও হতে পারে। কিন্তু দেখা যাবে যে কেউ হয়তো আমার কোনো রিলেটিভ হয়তো আমাকেও চিনে বা আমার ছেলে মেয়েকেও চিনে। দেন আমার ছেলেকে দেখে ওই রিলেটিভটা বলতে পারে, হ্যাঁ, এই ছেলেটার হাঁটা তার বাবার মতো, এই ছেলেটার হাসি তার মায়ের মতো, এই ছেলেটার কথা বলার স্টাইল বাবার মতো। এরকম আমরা অনেকেই বলে থাকি। তাহলে এগুলো আমি কার মাধ্যমে পেয়েছি? এগুলো দেখা যাবে ওই আমার সন্তান আমার আমার থেকে বা আমার ওয়াইফের থেকে পেয়েছে। আর তোমরা তোমাদের বাবা মা থেকে তোমরা পেয়েছো। তাহলে এটাকে বলা হচ্ছে বংশগত বৈশিষ্ট্য, যা এক সন্তান এক বংশ থেকে পরবর্তী বংশে সঞ্চার হয়। জিনতত্ত্ব জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ, বংশ পরম্পরায় সঞ্চারণের ধরন ও ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে জিনতত্ত্ব বা বংশগতিবিদ্যা বা জেনেটিক্স বলে। মেন্ডেলিজম। তো মেন্ডেলিজম হলো জিন তত্ত্বের জনক বলে পরিচিত গ্রেগর জোহান মেন্ডেল। 1822 সালে জন্ম, 1884 সালে তার মৃত্যু। অস্ট্রিয়াবাসী একজন ধর্মযাজক ছিলেন। তিনি দীর্ঘ 7 বছর 34 প্রকার মটরশুঁটি গাছের উপর নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে বংশগতির 2টি সূত্র প্রবর্তন করেন। তার সূত্রগুলোকে মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম বলে আখ্যায়িত করা হয়। তো মেন্ডেল যে 2টি সূত্র আবিষ্কার করেছেন এবং তার এই সূত্র দুটোকে বলা হচ্ছে মেন্ডেলিজম। এটা কিন্তু আসলে মেন্ডেল যখন জীবিত ছিলেন, তার জীবদ্দশায় তিনি কিন্তু এটা দেখে যেতে পারেন নাই। ঠিক আছে?
তো এটার জন্য আমরা একটা গল্পর মতো আমরা এটা শুনবো। সবাই মনোযোগ সহকারে আমার এই গল্পটা শোনো, তাহলে আমরা বুঝতে পারবো যে মেন্ডেল কিভাবে তার দুটো সূত্র আহ, আবিষ্কার করেছিলেন এবং তার মৃতদশায় তিনি তার আবিষ্কারের কথা জানতে পারেন নাই। তো আমরা সবাই মনোযোগী হই। তাহলে 1822 সালে, এটা হবে 1822 সালের 22শে জুলাই। 1822 সালের 22শে জুলাই তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মগ্রহণকারী দেশের নাম কি? একটু আগে বলেছি। তাহলে মেন্ডেলের অস্ট্রিয়া। অস্ট্রিয়া। তাহলে 1822 সালের 22 জুলাই জন্মগ্রহণ করেন এবং তার ছোটবেলার একটা ইচ্ছা ছিল যে তিনি বড় হয়ে প্রকৃতি বিজ্ঞানী বা ন্যাচারালিস্ট হবেন। প্রকৃতি বিজ্ঞানী মানে কি? প্রকৃতি নিয়ে পড়াশোনা করা বা গবেষণা করা। কিন্তু তার বাবা ছিল কৃষক। হ্যাঁ, এর কৃষক পরিবার আমরা স্বভাবতই জানি একটু দরিদ্র হয়। হ্যাঁ, দরিদ্রর কশাঘাতে জর্জরিত ছিলেন মেন্ডেল এবং তার পরিবার। মেন্ডেলের ছোটবেলার ভালো স্কুল কলেজে পড়ার ইচ্ছা থাকলেও তার বাবা মা তাকে ভালো স্কুলে পড়াতে পারেন নাই। পরবর্তীতে তিনি অনামকরা প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন। সেই প্রতিষ্ঠানের নাম ছিল আহ, জিমনেশিয়াম। সেই প্রতিষ্ঠানের নাম কি ছিল? জিমনেশিয়াম থেকে গ্র্যাজুয়েট ডিগ্রি লাভ করেন 1840 সালে। পরবর্তীতে তিনি একটি চাকরি নেন। সেই চাকরিটা নেন হলো 1883 সালে। হ্যাঁ, অস্ট্রিয়ার ব্রুন শহরের এক গির্জায় ধর্মযাজক হওয়ার জন্য শিক্ষানবিশে চাকরি নেন। শিক্ষানবিশ মানে হলো ট্রেনিং পিরিয়ড। হ্যাঁ, কয়েক মাস ট্রেনিং নিয়ে বা কয়েক বছর ট্রেনিং নিয়ে তিনি ধর্মযাজক হবেন। এই জন্য শিক্ষানবিশের একটা চাকরি নেন। সেটা কত সালে? 1843 সালে। তো ধর্মযাজক এই শব্দটা কি সবাই শুনেছো? ধর্মযাজক জিনিসটা কি? খ্রিস্টানদের ক্ষেত্রে এটাকে বলা হয় ধর্মযাজক, বা অনেকে বলে ফাদার, অনেকে বলে পাদ্রী। তো এই নামগুলো কি সবাই পরিচিত? তো এই জোহান মেন্ডেল জোহান মেন্ডেল কিন্তু এই ধর্মযাজক বা ফাদার হওয়ার জন্যই এই ব্রুন শহরের গির্জায় এই চাকরিটা নিয়েছিলেন। তো সেখানে চাকরি করাকালীন সময়ে তার কিছু সহপাঠী জন্মায়, সহপাঠী সৃষ্টি হয় এবং সেই সহপাঠীকে তার ছোটবেলার অদম্য ইচ্ছার কথা জানিয়ে দেন। হ্যাঁ, তাহলে জোহান মেন্ডেলের ছোটবেলার ইচ্ছার কথা কি ছিল? কি হওয়ার ইচ্ছা ছিল? তার পরিবেশ বিজ্ঞান। না, প্রকৃতি বিজ্ঞানী। প্রকৃতি বিজ্ঞানী, ন্যাচারালিস্ট। প্রকৃতি নিয়ে তার পড়াশোনা করার ইচ্ছা ছিল। তাহলে এই কথাটা তার কিছু সহপাঠীকে জানিয়ে দেন। তো সেই সহপাঠীগুলোর মধ্যে কিছু সহপাঠী আবার দুষ্ট প্রকৃতির ছিল। তারা কি করেছেন যে মেন্ডেলের ছোটবেলার ইচ্ছার কথা গির্জার কর্তৃপক্ষকে জানিয়ে দেন। তো যাই হোক, গির্জার কর্তৃপক্ষ বিষয়টা জেনে যায় এবং মেন্ডেল সেখানে এই শিক্ষানবিশ থাকার সময় তিনি খুব ভালোভাবে ট্রেনিংটা নেন এবং যার কারণে তিনি ওই সময় ভালোভাবে ট্রেনিং সম্পন্ন করেন এবং একটা উপাধি পান। সেই উপাধির নাম হলো গ্রেগর। তিনি যখন ছোটবেলায় ছিলেন তখন তার নাম ছিল জোহান মেন্ডেল। তাহলে গির্জায় আসার পর হ্যাঁ, শিক্ষানবিশ থাকাকালীন ট্রেনিং শেষ করার পর তিনি কিন্তু এই উপাধি পান, গ্রেগর। এই জন্য তার নামের আগে তখন গ্রেগর বসে। এভাবে তার নাম হয়েছে গ্রেগর জোহান মেন্ডেল। এর পরবর্তীতে গির্জার কর্তৃপক্ষ কি বিষয়টা জেনে যায়? যে মেন্ডেলের ছোটবেলার ইচ্ছার কথাটা জেনে যায়। দেন 1851 সালে মেন্ডেলকে উচ্চতর গবেষণা নেওয়ার জন্য ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। সেখানে তিনি 3 বছর পড়াশোনা করেন। কিন্তু আহ, সেই ডিগ্রিটা নেওয়ার জন্য ম্যাথ এবং ফিজিক্সে ভালো একটা নাম্বার পাওয়ার দরকার ছিল এবং সেই নাম্বারটা তিনি পান নাই। যার কারণে পুরোপুরি ব্যর্থ হয়ে 1854 সালে আবার ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে ফিরে আসেন। ঠিক আছে? তাহলে আমরা এতটুকু পর্যন্ত বুঝতে পেরেছি। সবাই কি আমরা মনোযোগী আছি? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা 1854 সালে মেন্ডেল কোথায় ফিরে এসেছে? আবার ভিয়েনা। গির্জায়। না, ভিয়েনা বিশ্ববিদ্যালয়ে তো পড়তে গেছিলেন, কিন্তু 3 বছর তিনি পড়াশোনা করে 1854 সালে তিনি আবার ফিরে আসেন গির্জার কর্তৃপক্ষের কাছে। ঠিক আছে? 1854 সালে গির্জা কর্তৃপক্ষের কাছে আবার ফিরে আসেন যে তিনি ব্যর্থ, তিনি যে ডিগ্রিটা নিতে গেছিলেন সেটা নেওয়া হয় নাই। এবং গির্জার কর্তৃপক্ষ বিন্দুমাত্র অবিচল হন নাই। তখন তারা বলেছিলেন আপনি আগের পদেই বহাল থাকবেন এবং আপনাকে বিজ্ঞানের অতিরিক্ত টিচার হিসেবে দায়িত্ব দেওয়া হলো।
তিনি বেশ খুশি মনে সেই কাজগুলো করতে থাকেন। দেন 1857 সালে তিনি গির্জার আশেপাশে যে বাগানগুলো ছিল, ফাঁকা জায়গাগুলো ছিল, সেখানে গবেষণা কাজ শুরু করেন এবং 34 প্রকার মটরশুঁটি উদ্ভিদ নিয়ে তাদের করার সংযোগ ঘটান এবং গবেষণা কাজ চালাতে থাকেন। তিনি 7 বছর গবেষণা করেন। ঠিক আছে? 1857 থেকে তিনি 7 বছর গবেষণা করেন এবং গবেষণা কাজ শেষ হয় প্রায় 7 বছর পর। তিনি গবেষণার যাবতীয় তথ্য নথি আকারে লিখে রাখেন। নথি মানে কি? পুস্তক। দেন তার গবেষণার সারমর্ম 1866 সালে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। এটা একটা সংস্থা যারা কাজের মূল্যায়ন করে থাকেন। তো এদের মূল্যায়ন করার কথা ছিল 1 বছর পর। মেন্ডেল যেহেতু নামি দামি পরিবার থেকে ছিলেন না, কৃষক পরিবার ছিলেন, তার পরিবার ছিল দরিদ্র। এইজন্য তিনি আর সেখানে আর তদারকি করেন নাই। কেন তার বিষয়টি মূল্যায়ন করা হয় নাই? তিনি আর নক করেন নাই বা হ্যামারিং করেন নাই এই প্রতিষ্ঠানকে। তো তিনি মনে করেছেন হয়তো তার কাজ হয়নি। এই কারণে তিনি ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির কর্তৃপক্ষকে বিষয়টি জানাননি যে আমার কাজের মূল্যায়ন কেন করছেন না আপনারা। তো এইভাবে 1884 সালের 6 জানুয়ারি তিনি মারা যান। হ্যাঁ, তাহলে তার মৃত্যু সময়ে তিনি জেনে যেতে পারেন নাই যে তার এত বড় আবিষ্কার। তাহলে আমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝেছি। জি স্যার। এবার তার মৃত্যুর 16 বছর পর অর্থাৎ 1900 সালে পৃথিবীর 3 দেশের 3 জন বিজ্ঞানী, নেদারল্যান্ডের হিগো দা ভ্রিস, জার্মানির কার্ল করেন্স, অস্ট্রিয়ার এরিক স্টেরমে, হুম? এই 3 জন বিজ্ঞানী তারা কেউ কাউকে চিনেন না। তারা পৃথিবীর 3 দেশের 3 জন বিজ্ঞানী আলাদা ভাবে মেন্ডেল যেরূপ গবেষণা কাজ করেছিলেন ঠিক ঐরকম মটরশুঁটি সহ আরো কিছু উদ্ভিদ নিয়ে তারা গবেষণা কাজ চালিয়েছেন এবং তাদের গবেষণার বিষয়বস্তু এবং মেন্ডেলের গবেষণার বিষয়বস্তু প্রায় একই রকম ছিল। এবং এই 3 জন বিজ্ঞানী পৃথিবীর বিভিন্ন সংস্থায় তাদের কাজের যে আ সারমর্ম সেগুলো পাঠান, আর্টিকেল গুলো পাঠান এবং ১ কপি করে পাঠান ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে। এই ৩ জন বিজ্ঞানী প্রভাবশালী ছিলেন, ধনী পরিবার থেকে আসা। এইজন্য তারা বিভিন্ন জায়গায় যারা মূল্যায়ন করেননি কাজের তাদেরকে নক করেছিলেন এবং ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতেও নক করেছিলেন যে আমাদের কাজের মূল্যায়নগুলো করেন এবং আমরা কি কাজ করেছি সেটার একটা রিপোর্ট দেন। তো ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি এর আগে থেকে একটু অলসতা দেখাইছিল। এরা যখন একটা হ্যামারিং করেন বা একটা চাপ দেন তখন এরা নড়েচড়ে বসেন এবং তারা যে কাজগুলো করেছেন সেগুলো তদারকি করার চেষ্টা করেন, মূল্যায়ন করার চেষ্টা করেন। তো এদের কাজগুলো মূল্যায়ন করতে গিয়ে দেখেন ৩৫ বছর আগে অর্থাৎ ১৮৬৬ সাল, সেই সময়ে গ্রেগর জোহান মেন্ডেল নামে একজন বিজ্ঞানী এর আর্টিকেলটা পেয়ে যান। এভাবে তার আর্টিকেল এবং এই ৩ জন বিজ্ঞানীর যে আর্টিকেল গুলো যখন মিলিয়ে দেখেন প্রায় একই রকম। তখন ওই ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটির কর্তৃপক্ষ এই ৩ জন বিজ্ঞানীকে ডেকে পাঠান। যে দেখেন যে আ অনেক আগে এক বিজ্ঞানী আপনাদের মতোই কাজের একটা আর্টিকেল পাঠিয়েছিল এবং তার কাজের সাথে আপনাদের কাজের গুলো প্রায় মিল খায়। তো তারা একটা গোল টেবিল বৈঠক করেন এবং এই ৩ জন বিজ্ঞানী একটা সাজেশন দেন। ঠিক আছে, তাহলে এই বৈঠকের পরে যা সিদ্ধান্ত হবে, যা কিছু আবিষ্কার হবে, যে সূত্রগুলো আবিষ্কার হবে, সেই সূত্রগুলো অবশ্যই যেন গ্রেগর জোহান মেন্ডেলের নামে নামকরণ করা হয়। তো এইভাবে গোল টেবিল বৈঠক শেষে ২ টা সূত্র আবিষ্কার হয়। একটা মেন্ডেলের ১ম সূত্র যার নাম হলো পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। আর আরেকটা হলো মেন্ডেলের ২য় সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বা আমরা বলবো স্বাধীনভাবে মিলনের সূত্র। তাহলে এটা হলো ১ম আর ২য় সূত্র। এই ২ টো সূত্র আবিষ্কার হয় এবং এই ২ টা সূত্রকেই মেন্ডেলিজম নামে অভিহিত করা হয়। তাহলে আমরা কিভাবে মেন্ডেলের সূত্রগুলো আবিষ্কার হলো সেটা কি আমরা জানলাম? তাহলে আমাদের মনে থাকবে। তাহলে গল্পটা আ মনে রাখার চেষ্টা করো আর এই তথ্যগুলো মনে রাখার চেষ্টা করো। এবার আসবো মেন্ডেলের সাফল্যের কারণ। তিনি মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন যা ছিল স্বপরাগী। স্বপরাগী আমরা বুঝি সবাই? স্বপরাগী কেউ বলতে পারবা যে স্বপরাগী বা স্বপরাগণ কাকে বলে? আচ্ছা আমি বলে দিচ্ছি। তাহলে একই গাছের একই ফুলের পরাগরেণু যখন একই ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তখন সেটাকে বলা হয় স্বপরাগায়ন বা স্বপরাগী ফুল। ফুলের বিশেষ গঠনের জন্য বিপরীত পরাগায়নের সম্ভাবনা কম থাকায়
পরীক্ষায় ভুল হওয়ার সম্ভাবনা কম ছিল। তার পরীক্ষায় ব্যবহৃত উদ্ভিদগুলো ছিল হোমোজাইগাস বা বিশুদ্ধ। হোমোজাইগাস বা বিশুদ্ধ কাকে বলে আমরা একটু পরে জানবো। তার বিভিন্ন পরীক্ষায় প্রতিজোড়া জিনের একটি জিন অন্য জিনের উপর সম্পূর্ণ প্রকট ছিল। এটা মানে কি যে হয়তো কারো দেহে দুটো জিন আছে, কিন্তু একটা জিন আরেকটা জিনের উপর প্রভাব বিস্তার করেছে। ধরো কারো দেহে লম্বা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আছে, আবার খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন আছে। লম্বা বৈশিষ্ট্য জিনটা সাধারণত প্রকট হয়। লম্বা বৈশিষ্ট্যর জন্য দায়ী জিন সে কি করবে, অলওয়েজ খাটো বৈশিষ্ট্য জন্য দায়ী জিনের উপর সে প্রভাব বিস্তার করে, সে লম্বাই লম্বাই হবে। হ্যাঁ, এই জন্য আমরা বলবো লম্বা লম্বা বৈশিষ্ট্যটা হলো প্রকট বৈশিষ্ট্য। মোটর, এটা সম্পর্কে আমরা পরে আরেকটু জানবো। মটরশুটির ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম আছে। মেন্ডেল যে 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিলেন সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোমে অবস্থিত বলে কোনো লিঙ্কেজ সংক্রান্ত ঝামেলা হয় নাই। সংকরণ করার আগে তিনি বারবার উদ্ভিদগুলোর বিশুদ্ধতা পরীক্ষা করেছেন। কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছার আগে তিনি কয়েক বংশ ধরে উদ্ভিদগুলোর প্রজনন ঘটিয়েছেন। মেন্ডেল অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সাথে তার গবেষণার ফলাফল লিপিবদ্ধ করেছিলেন। গাণিতিক পদ্ধতিতে মেন্ডেল তার ফলাফলের অর্থপূর্ণ ব্যাখ্যা দিয়েছিলেন বা ব্যাখ্যা করেছিলেন। তাহলে এই ছিল মেন্ডেলের সফলতার কারণগুলো আমাদের মনে রাখতে হবে। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হলো এখন আমরা টার্মিনোলজি বা জিন তত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দ সম্পর্কে আমরা জানবো। প্রথম শব্দটা হলো ফ্যাক্টর বা জিন। ডিএনএ অণুর একটি খণ্ডাংশ যা জীবের বংশগতির মৌলিক ভৌত ও কার্যিক একক এবং বংশ থেকে বংশান্তরে জীবের বৈশিষ্ট্য বহন করে। তাহলে আমরা এই ক্রোমোজোম, জিন, ডিএনএ এগুলোর মধ্যে আমরা সম্পর্কে আমরা কি ক্লিয়ার? আমি একটা হোয়াইট বোর্ড শেয়ারিং দিয়ে তোমাদের এটা বোঝানোর চেষ্টা করি। তাহলে আমরা প্রথমে বলবো হলো ক্রোমোজোম। তাহলে এই আমি একটা ক্রোমোজোম আঁকলাম, এটা হলো একটা ক্রোমোজোম। তাহলে ক্রোমোজোম কি দ্বারা গঠিত, কে বলতে পারবে ক্রোমোজোম কি দ্বারা গঠিত? কে বলতে পারবা ক্রোমোজোম কি দ্বারা গঠিত? ক্রোমাটিড। ক্রোমাটিড ক্রোমোজোম যখন সেন্ট্রোমিয়ার বাদে বাহুগুলো দুই ভাগে বিভক্ত হয় তখন সেটাকে বলা হয় ক্রোমাটিড। হ্যাঁ, ক্রোমাটিড হলো ডিএনএ। ইয়েস ডিএনএ। এবার ঠিক আছে, ক্রোমোজোম হলো ডিএনএ দ্বারা গঠিত। ডিএনএ কি দ্বারা গঠিত? ডিএনএ কি দ্বারা গঠিত কে বলতে পারবে? প্রোটিন। না, প্রোটিন দ্বারা গঠিত, এটা ডিএনএ এর উপাদান বলতে পারো। আমরা একটু আগে বলেছিলাম ডিএনএ এর খন্ডাংশ। ডিএনএ এর খন্ডাংশ কি? ডিএনএ এর একটি খন্ডাংশকে জিন বলা হয়। তাহলে ডিএনএ কি দ্বারা গঠিত? জিন দ্বারা গঠিত। জিন কি দ্বারা গঠিত? এলিল। অ্যালিল আর জিন একই। অ্যালিল, জিন, ফ্যাক্টর এগুলো সব সিনোনিম। তাহলে জিন, জিন হলো ডিঅক্সিনিউক্লিওটাইড দ্বারা গঠিত। ডিঅক্সিনিউক্লিওটাইড। ডিঅক্সিনিউক্লিওটাইড কি দ্বারা গঠিত কে বলতে পারবে? ডিঅক্সিনিউক্লিওটাইড কি দ্বারা গঠিত? ডিঅক্সিনিউক্লিওটাইড হলো ডিঅক্সিনিউক্লিওসাইড আর ফসফেট। ডিঅক্সিনিউক্লিওসাইড নাইট্রোজেনাস বেস আর সুগার দ্বারা গঠিত। তাহলে আমরা ক্রোমোজোম থেকে একবারে ডিঅক্সিনিউক্লিওটাইড পর্যন্ত জানলাম। ক্রোমোজোম ডিএনএ দ্বারা গঠিত, ডিএনএ জিন দ্বারা গঠিত, ডিঅক্সিনিউক্লিওটাইড জিন নিয়ে জিন গঠিত। তাহলে আমরা এই সম্পর্কগুলো ক্লিয়ার ধারণা পেলাম। আচ্ছা, এবার আসবো লোকাস। ক্রোমোজোমে জিনের নির্দিষ্ট স্থানের নাম লোকাস। তাহলে আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হলো ক্রোমোজোম। আর ক্রোমোজোমের এই জায়গায় এখানে লোকাস, হ্যাঁ, যে নীল দাগ দেওয়া আছে এটা হলো লোকাস। এই লোকাসে আছে স্মল টি জিন, আর এই সবুজ ক্রোমোজোমে লোকাসে আছে ক্যাপিটাল টি জিন। তাহলে লোকাস হলো ক্রোমোজোমের যে স্থানে জিন থাকবে। ক্রোমোজোমে জিনের ঘর বা জিনের থাকার স্থান হলো লোকাস। অ্যালিল বা অ্যালিলোমর্ফ। হোমোলোগাস ক্রোমোজোম জোড়ের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটিকে অপরটির অ্যালিল বলে। অ্যালিল দুটি একই ধর্মী অর্থাৎ ক্যাপিটাল টি অথবা একে অপরের বিপরীতধর্মী ক্যাপিটাল টি স্মল টি হতে পারে। আমরা হোমোলোগাস ক্রোমোজোম বুঝি সবাই?
হোমোলোগাস ক্রোমোজোম কাকে বলে বুঝি সবাই? একটু রেসপন্স করো, তাহলে পরেতে ভালো লাগবে এবং তোমাদেরও সেটা বুঝতে সুবিধা হবে। যদি বুঝো তাহলে অ্যান্সার দিবা বুঝি, না দিলে বলো বুঝি না। হোমোলোগাস ক্রোমোজোম কি স্যার আমরা বুঝি? একই জোড়ার স্যার স্যার একই জোড়ার দুইটা ক্রোমোজোম স্যার একে অপরের হোমোলোগাস। না, হয় নাই। হ্যাঁ, হাসান একমাত্র মনে হচ্ছে ক্লাস করছে, আর বাকি আরো অনেকেই আছে, কিন্তু তাদের কোনো রেসপন্স পাচ্ছি না। যাই হোক, তাদের হয়তো ক্লাস করার ইচ্ছা নাই। তো যাই হোক, হাসানকে ধন্যবাদ। তাহলে আমরা বলতেছি যে পিতা হতে আগত এবং মাতা হতে আগত। ধরো সবুজ ক্রোমোজোমটা পিতা হতে এসেছে, আর লাল ক্রোমোজোমটা ধরো মাতা হতে এসেছে। তাহলে পিতা হতে আগত ও মাতা হতে আগত ক্রোমোজোম দ্বয় যাদের আকৃতি একই, দেখো দুইটা ক্রোমোজোমের আকৃতি কিন্তু একই। হ্যাঁ, এবং এই ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাশে অবস্থানকারী জিন, যেমন ধরে নাও সবুজ ক্রোমোজোমটা পিতা হতে এসেছে, এই ক্রোমোজোমে অবস্থানকারী জিনটা হলো ক্যাপিটাল টি, আর এই ক্রোমোজোমে লোকাসে অবস্থানকারী আহ, জিনটা হলো স্মল টি। তাহলে আমরা বলতেছিলাম যে পিতা হতে আগত এবং মাতা হতে আগত ক্রোমোজোম দ্বয়ের আকৃতি একই হলেই তাকে আমরা বলবো হোমোলোগাস ক্রোমোজোম। আর নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী যে জিনগুলো আছে, যেমন ক্যাপিটাল টি এটা লম্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী, স্মল টি এটা খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন। তাহলে ক্যাপিটাল টি স্মল টি এর ক্ষেত্রে অ্যালিল, আবার স্মল টি ক্যাপিটাল টি এর ক্ষেত্রে অ্যালিল। হ্যাঁ, তাহলে অ্যালিল গুলো বা জিন গুলো একই রকম হতে পারে অথবা ভিন্ন রকম হতে পারে। আমাদের এখানে ছবিতে তাহলে অ্যালিল গুলো কি একই রকম না ভিন্ন রকম? এখানে একই রকম স্যার আছে না, একই রকম আছে না ভিন্ন রকম আছে? স্যার একই রকম। ভালো করে দেখো তো না এখানে। স্যার, ভিন্ন 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 রকম, স্যার। হ্যাঁ। হ্যাঁ, ক্যাপিটাল টি মানে লম্ব বৈশিষ্ট্যের জন্য দায়ী, স্মল টি খাটো বৈশিষ্ট্যের জন্য দায়ী। তাহলে এখানে হোমোলোগাস ক্রোমোজোমের মধ্যে যে জিন দ্বয়গুলো আছে, এই জিন দ্বয়গুলো একে অপরের বিপরীত। হোমোজাইগাস, তাহলে কোন জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির হলে তাকে হোমোজাইগাস বলা হয়, যেমন ক্যাপিটাল টি অথবা স্মল টি। হ্যাঁ, আমি এখানে একটা উদাহরণ দিই। যেমন ধরো আমার বাবা, আহ, ধরো একবারে বিশুদ্ধ লম্বা, ওয়ার্ল্ড হিসাব অনুযায়ী যারা হলো পুরুষ, হ্যাঁ, মানুষের ক্ষেত্রে যারা পুরুষ, এবং তাদের ওয়ার্ল্ড একটি হিসাব আছে যে তাদের উচ্চতা যদি 6.5 ফুট হয় পুরুষের ক্ষেত্রে, তাহলে সে প্রকৃত লম্বা বা বিশুদ্ধ লম্বা। আর যদি মহিলা হয় তাহলে তার উচ্চতা হবে 6 ফুট 1 ইঞ্চি। আবার একই রকম বিশুদ্ধ খাটো যদি পুরুষ হয় তাহলে 5 ফুট, আর বিশুদ্ধ খাটো যদি স্ত্রী হয় তাহলে হবে 4 ফুট 7 ইঞ্চি। তাহলে এরকম উচ্চতা হলে আমরা ধরে নেব সে হলো বিশুদ্ধ খাটো অথবা বিশুদ্ধ লম্বা। ধরে নাও এখন আমার বাবা কি আছে, লম্বা, হ্যাঁ, বিশুদ্ধ লম্বা। তাহলে বাবার যে লম্ব বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন দ্বয় তাহলে কি হবে? ক্যাপিটাল টি। বুঝতে পেরেছো? জি আর স্যার। আর যদি ধরো আমি আমি ধরে নিচ্ছি আমার বাবা এত লম্বা না, আমার বাবা হলো 5 ফুট 6 ইঞ্চি মতো লম্বা ছিলেন, 5 ফুট 6 বা 7 হবে। আর আমার মা আমার মা হলো ধরে নিলাম বিশুদ্ধ খাটো, অর্থাৎ উচ্চতা 4 ফুট 7 ইঞ্চি। কিন্তু আমার মা এত খাটোও ছিলেন না, আমার মায়ের উচ্চতা হলো 5 ফুট 4 ইঞ্চি। তো যাই হোক, তো আমি এটা ধরে নিলাম পড়ানোর খাতিরে। তাহলে স্মল টি ধরে নিলাম এটা হলো বিশুদ্ধ খাটো। তাহলে এখন তার দেহে অবশ্যই তাহলে কি আছে, স্মল টি জিন। হ্যাঁ, তাহলে আমার বাবার ক্ষেত্রে আছে হোমোজাইগাস, আহ হোমোজাইগাস দুটা জিন একই রকম, আর মায়ের ক্ষেত্রে হোমোজাইগাস দুটা জিন একই রকম। হ্যাঁ, তাহলে হোমোজাইগাস মানে কি, কোন একটা বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের জন্য যখন জিনদ্বয় একই প্রকৃতির হয় বা সমপ্রকৃতির হয় তখন তাকে বলা হয় হোমোজাইগাস। বুঝতে পেরেছো না এখনো বুঝো নাই? জি স্যার, বুঝছি স্যার। হেটেরোজাইগাস মানে এখন আমি আরেকটা দিয়ে বোঝাতে পারি। মনে করো কোন একটা গিনিপিগ, হ্যাঁ, একবারে সবগুলো লোম কালো, বা কোন একটা গিনিপিগ তার সবগুলো লোম হলো বাদামি, বাদামি ছাড়া অন্য কোনো লোম নাই, বা কালো ছাড়া অন্য কোনো লোম নাই। তাহলে যে হলো পুরাই কালো, সবগুলো লোমই হলো কালো, একটা লোমও বাদামি নাই, হ্যাঁ, সবগুলো লোমই কালো, তাহলে সেটাকে আমরা কি বলবো, বিশুদ্ধ কালো লোম বিশিষ্ট গিনিপিগ। অর্থাৎ এই কালো লোমের জন্য দায়ী জিনটা হলো বিশুদ্ধ। ওকে, বা বাদামি লোমের জন্য দায়ী জিনগুলো হলো বা হ্যাঁ জিনগুলো হলো বিশুদ্ধ। হেটেরোজাইগাস, কোন জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী অ্যালিল দুটি অসম প্রকৃতির হলে তাকে হেটেরোজাইগাস বলে, যেমন ক্যাপিটাল টি স্মল টি। তাহলে আমি আমি আমার মা বাবার ক্ষেত্রে উদাহরণ দিই। তাহলে আমার বাবা ছিল লম্বা, মা ছিল খাটো।
তাদের ক্রসের ফলে ধরো আমি হয়েছি, আমার ভাই বোন হয়েছি, হ্যাঁ, তাহলে আমরা হলাম কি প্রথম বংশধর। আমার বাবা মার ক্ষেত্রে আমরা হলাম, আমি বা আমার ভাই বোন প্রথম বংশধর। তাহলে আমার দেহে কোন কোন জিন আছে? বাবার জিন ছিল ক্যাপিটাল টি, আর মার জিন ছিল স্মল টি। এটা এই দুইটা জিন আসার কথা না? বাবার জিন হলো ক্যাপিটাল টি ছিল, বাবার তো ক্যাপিটাল টি ছাড়া অন্য কিছু আসার সম্ভাবনা নাই। আর মার ক্ষেত্রে স্মল টি ছাড়া অন্য কোনো জিন আসার সম্ভাবনা নাই। আছে? নাই। তাহলে আমার বা আমার বোনের বা আমার ভাইয়ের সবার দেহে কিন্তু এই দুটো জিনিস থাকবে। হ্যাঁ, আমি যদি একটু আবার একটু প্র্যাকটিস করি এসে, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যেমন হলো এখানে আমি ধরলাম এটা হলো মেল, মেলকে এভাবে অ্যাসাইন করা হয়। ক্রস ফিমেল, ফিমেলকে এরকম গোল এরকম অ্যাসাইন করা হয়। তাহলে আমরা বাবার ফিনোটাইপ কি ছিল? বাবার ফিনোটাইপ কে বলতে পারবে? ফিনোটাইপ ও ফিনোটাইপ কি জিনিস সেটা তো বুঝো নাই এখনো। স্যার ক্যাপিটাল টি। না না, ফিনোটাইপ এটা না। ফিনোটাইপ হলো যে বাহ্যিকভাবে জীবের বৈশিষ্ট্যের প্রকাশ। বাহ্যিকভাবে স্যার জীবের বিশুদ্ধ বৈশিষ্ট্য, লম্বা। হ্যাঁ বিশুদ্ধ লম্বা। তাহলে বিশুদ্ধ এই লম্বা বা মা হলো বিশুদ্ধ খাটো, এগুলো হলো কি তার ফিনোটাইপ। বুঝতে পেরেছো? তাহলে জীবের যে বৈশিষ্ট্যগুলো যখন বাহ্যিকভাবে প্রকাশিত হবে তখন সেটাকে আমরা বলবো ফিনোটাইপ। আমি সংক্ষেপে ফিনো কথাটা লিখলাম। হ্যাঁ, আসলে পুরো কথাটার নাম কি? ফিনোটাইপ। তাহলে আমরা এখানে কি লিখবো? লম্বা। আর মায়ের ক্ষেত্রে কি লিখবো? খাটো লিখবো। খাটো। আচ্ছা, এখন জিনোটাইপ। তাহলে জিনোটাইপ আমরা লম্বার ক্ষেত্রে কি ধরবো? বাবার ক্ষেত্রে কোন জিনগুলো ছিল? ক্যাপিটাল টি। গুড, ক্যাপিটাল টি, ক্যাপিটাল টি। মায়ের ক্ষেত্রে কোন জিনগুলো ছিল? স্মল টি। স্মল টি, স্মল টি। এখন আমরা আসবো গ্যামেট। গ্যামেট মানে জনন কোষ। গ্যামেট মানে জনন কোষ। তাহলে বাবার জনন কোষের নাম কি? বাবার জনন কোষের নাম কি হবে? হ্যাঁ, এটা আমরা পি ধরি। পি মানে হলো প্যারেন্টস। হ্যাঁ, এটা পি মানে হলো প্যারেন্টস। তাহলে জনন কোষ, বাবার জনন কোষের নাম কি? শুক্রাণু। তাহলে এই গ্যামেটে টি জিনটা থাকবে। আর মায়ের ক্ষেত্রে কি থাকবে? স্মল টি জিন। এখন কি হবে? এদের মধ্যে ক্রস হবে। ক্রস হলে আমরা কোন বংশ পাবো? প্রথম বংশ পাবো, এফ ওয়ান বংশ। এফ ওয়ান বংশ মানে কি? প্রথম বংশধর। ঠিক আছে, এফ ওয়ান বংশ মানে প্রথম বংশধর। তাহলে এখন এই দুটোর মধ্যে যদি আমরা যৌন মিলন ঘটাই বা নিষেধ ঘটাই, তাহলে আমরা এখানে কি পাবো? ক্যাপিটাল টি, স্মল টি, এটা পাবো না? এফ ওয়ান বংশধর মানে কি? আমরা, আমি, আমার ভাই, আমার বোন, হ্যাঁ, এগুলোকে বলতেছি আমরা প্রথম বংশধর। তাহলে আমাদের দেহে এটা আছে। তাহলে বাবার হলো লম্বা, বাবা ধরেছিলাম উচ্চতা কত? 6.5 ফুট। মার উচ্চতা কত ছিল? 4 ফুট 7 ইঞ্চি। তাহলে আমার দেহে বাবার জিন আছে, মার জিন আছে। তাহলে আমার উচ্চতা হবে মাঝারি। আমি হয়তো 5 ফুট 8 বা 5 ফুট 9 এই টাইপের হবে। ঠিক আছে, মাঝারি হবে। তাহলে আমি 5 ফুট 9 বা 6 ফুট হলে, তাহলে আমি কার দিকে গেলাম? বাবার দিকে গেলাম না মার দিকে গেলাম? বাবার দিকে। বাবার দিকে গেছি। গুড, বাবার দিকে গেছি। তাহলে এই বাবার এই বৈশিষ্ট্যটা হলো আমার ক্ষেত্রে প্রকট হয়েছে। বুঝতে পেরেছো? আর যদি মার দিকে যেতাম, খাটোর দিকে যেতাম, তাহলে কি হতো? খাটো তখন প্রকট হতো, কিন্তু খাটো বাস্তবে প্রকট না। হ্যাঁ, এটা পরীক্ষা করে গবেষণা করে জানা গেছে যে লম্বা বৈশিষ্ট্য উদ্ভিদ এবং প্রাণী উভয়ের ক্ষেত্রে প্রকট বৈশিষ্ট্য প্রদর্শন করে। তাহলে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি। তাহলে এটা হবে কি? এই ধরনের লম্বাকে আমরা বলবো সংকর লম্বা। সংকর লম্বা মানে কি? বিশুদ্ধ লম্বা নয়। যদি আমাদের 6.5 ফুট হতাম তখন কি বলতাম? বিশুদ্ধ লম্বা, যেমন আমার বাবার ক্ষেত্রে। এটা হলো সংকর লম্বা। তাহলে আমরা এই জিনিসটা কি বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এবার আমি আবার যাই আমাদের ক্লাসে। তাহলে আমরা হেটেরোজাইগাস, তাহলে এইভাবে আমি হেটেরোজাইগাস পেলাম। প্রকট বৈশিষ্ট্য এটা অলরেডি বুঝাই ফেলেছি, আবার একটু বলি। তাহলে একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে, যেমন হলো বাবা ছিল ক্যাপিটাল টি, মা ছিল স্মল টি। সংকরণ ঘটালে এফ ওয়ান জন্য মানে প্রথম বংশতে সৃষ্ট হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যটি প্রকাশ পায় তাকে প্রকট বৈশিষ্ট্য বলে।
যেমন এখানে মটরশুটি মটর উদ্ভিদ নিয়ে দেখানো হয়েছে। F1 জোনর মানে প্রথম বংশধর মটর গাছে লম্বা ও খাটো উভয় ধরনের লক্ষণের জন্য একটি করে জিন থাকলেও শুধু লম্বা বৈশিষ্ট্যটি প্রকাশিত হয়। অতএব লম্বা বৈশিষ্ট্যটি প্রকট, যেটা আমি আমার মা বাবা দিয়ে আমি এটা বোঝানোর চেষ্টা করেছিলাম। প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, একজোড়া বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে ক্যাপিটাল টি এবং স্মল টি সংকরণ বা ক্রস ঘটালে প্রথম বংশধরে সৃষ্ট হেটেরোজাইগাস জীবে যে বৈশিষ্ট্যটি অপ্রকাশিত থাকে তাকে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলে। যেমন F1 জনুর মটর গাছে লম্বা ও খাটো উভয় ধরনের লক্ষণের জন্য একটি করে জিন থাকলেও শুধু ক্যাপিটাল টি স্মল টি শুধু লম্বা বৈশিষ্ট্যই প্রকাশিত হয়। অতএব খাটো বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন। তাহলে আমি আমার মা বাবা দিয়ে যখন আমার আমার কথা আমি বুঝালাম, তাহলে আমার দেহে কোন জিনটা আছে? আমার বাবাকে ধরেছিলাম লম্বা, মাকে ধরেছিলাম খাটো। তাহলে আমার দেহে কোন জিনটা আছে? ক্যাপিটাল টি, প্রকট, ক্যাপিটাল টি, আরেকটা কি ছিল? স্মল টি, স্মল টি, দুইটাই আছে। কিন্তু আমার দেহে কোনটা প্রদর্শন করেছে? ক্যাপিটাল টি। ক্যাপিটাল টি প্রদর্শন করেছে। কিন্তু আমার দেহে তো স্মল টি আছে, আছে না? স্মল টি কিন্তু তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারে নাই। কার জন্য পারে নাই? সেই প্রকট জিনের কারণে। ব্যাপারটা এবার বুঝতে পেরেছো? তাহলে যেহেতু স্মল টি সে তার বৈশিষ্ট্য প্রকাশ করতে পারছে না, এই জন্য সে হবে এখানে প্রচ্ছন্ন। ওকে, আমি আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই। যেমন মনে করো কালো লোমের গিনিপিগ, বিশুদ্ধ কালো লোমের গিনিপিগ, তার সব লোমই কালো। আরেকটা ধরো যেটা ফিমেল গিনিপিগ, তার সব লোমই হলো বাদামি। তাহলে এই কালো লোম বিশিষ্ট পুরুষ এবং বাদামি লোম বিশিষ্ট স্ত্রী গিনিপিগের মধ্যে যদি ক্রস ঘটায়, তাহলে যে বাচ্চাগুলো পাওয়া যাবে সে বাচ্চাগুলোতে ধরো কালোর জন্য আমি ধরেছি ক্যাপিটাল বি, আর বাদামির জন্য ধরলাম স্মল বি। তাহলে যে বাচ্চাগুলো পাওয়া যাবে সে বাচ্চাগুলোর ক্ষেত্রে কোন কোন জিন থাকবে? গিনিপিগের বাচ্চার ক্ষেত্রে কে বলতে পারবা? আমি আবার বলতেছি, কালো লোমের জন্য ধরেছিলাম বি, ক্যাপিটাল বি, আর বাদামি লোমের জন্য ধরলাম স্মল বি। তাহলে যে বাচ্চাগুলো পাওয়া যাবে সে বাচ্চাগুলোর মধ্যে ক্যাপিটাল বি স্মল বি দুটোই থাকবে না? জি স্যার। হ্যাঁ, দুটোই যদি থাকে, তাহলে আবার গায়ের লোমের ক্ষেত্রে বা গায়ের বর্ণের ক্ষেত্রে কালো বৈশিষ্ট্য আবার প্রকট, ফর্সা বৈশিষ্ট্য কিন্তু প্রচ্ছন্ন। আমাদের মানুষের ক্ষেত্রেও কিন্তু এটা সত্য যে মানুষের যাদের গায়ের রং কালো তারা হলো প্রকট, আর যাদের গায়ের রং হলো ফর্সা তাদের ক্ষেত্রে কিন্তু প্রচ্ছন্ন। হ্যাঁ, আমরা যতই কালো ছেলে এবং সুন্দরী এবং ফর্সা মেয়েকে যদি আমরা বিয়ে করি, তাহলে আমাদের বেশিরভাগ বাচ্চা কাচ্চা কিন্তু কালোর দিকেই যাবে। হ্যাঁ, ফর্সা কম হবে, কারণ কালো বৈশিষ্ট্যটা হলো প্রকট। ওকে, তাহলে যে আমরা গিনিপিগের ক্ষেত্রে বলেছিলাম, গিনিপিগের কালো লোম আর বাদামি লোমের মধ্যে ক্রস ঘটানোর ফলে যে বাচ্চাগুলো পাওয়া যাবে সেগুলো হবে শঙ্কর কালো লোম বিশিষ্ট। অর্থাৎ দূর থেকে তাদেরকে কালোই মনে হবে, কিন্তু যদি আমরা ভালো করে সেই গিনিপিগের বাচ্চার লোমগুলো পর্যবেক্ষণ করি, তাহলে দেখা যাবে কালোর মাঝে মাঝে অনেক বাদামি লোমও আছে। ওখানে কালোর পার্সেন্টেজটা হয়তো বেশি, 70%, আর বাদামি লোমের পার্সেন্টেজ হয়তো 30%, কিন্তু সেটা শঙ্কর কালো। হ্যাঁ, এই জন্য আমরা বলবো শঙ্কর কালো। হ্যাঁ, যেমন আমরা বলেছিলাম যে আমার মানুষের ক্ষেত্রে আমার কথা শঙ্কর লম্বা, কারণ আমি তো বাবার সমান না, আমি তো বিশুদ্ধ লম্বা না, বা আমি মার মতোও না, বিশুদ্ধ খাটোও না। হ্যাঁ, এই জন্য আমি হলাম শঙ্কর লম্বা। তাহলে এই জিনিসগুলো কি আমরা বুঝলাম? প্রকট, প্রচ্ছন্ন, এই জিনিসগুলো বুঝেছি। জি স্যার। এবার আসবো ফিনোটাইপ আর জিনোটাইপ। জীবের প্রকাশিত বাহ্যিক বৈশিষ্ট্যকে ফিনোটাইপ বলে, যেটা আমি আগে বলেছি, লম্বা, খাটো, সবুজ, হলুদ। হ্যাঁ, এছাড়াও আমি আবার বলতেছি যে মানুষের ক্ষেত্রে যেমন লম্বা বৈশিষ্ট্যটা হলো প্রকট, খাটো বৈশিষ্ট্য প্রচ্ছন্ন। হ্যাঁ, আবার হলো মনে করো মানুষের তাহলে যারা লম্বা তাদের আমি মানুষটাকে দেখে বলবো এর ফিনোটাইপ কি বলতো, তখন বলবা তোমরা স্যার লম্বা। উচ্চতার দিক দিয়ে ফিনোটাইপ লম্বা। যদি আমি বলি গায়ের রঙের ক্ষেত্রে ফিনোটাইপ কি হতে পারে, তখন বললো স্যার ফর্সা। হ্যাঁ, আমি বলবো চোখের কালারের ফিনোটাইপ বলো তো, তখন কি বলবা? ব্ল্যাক। তাহলে এগুলো দেখে তুমি বলে দিতে পারছো ফিনোটাইপ। জিনোটাইপ, হ্যাঁ জিনোটাইপ তখন কি? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন যুগলের প্রতীকী গঠনকে জিনোটাইপ বলে। মটরশুটি উদ্ভিদের লম্বা বৈশিষ্ট্যের জিনোটাইপ ক্যাপিটাল টি এবং ক্যাপিটাল টি স্মল টি। তাহলে এটা দেখেও আমরা বলে দিতে পারবো, যদি আমাদের মানুষের উচ্চতা যদি 6 ফুট 6 ইঞ্চি হয়, তখন তোমরা তো জানো যে প্রকৃত লম্বা বা বিশুদ্ধ লম্বা হলো পুরুষ হলে 6 ফুট 6 আর মহিলা হলে 6 ফুট 1। যদি এরকম উচ্চতাধারী কোনো ব্যক্তিকে দেখতে পাও, তাহলে বলে দিতে পারো স্যার এই ব্যক্তির জিনোটাইপ ক্যাপিটাল ডি বলে দিতে পারো না?
আবার যদি ধরো যে 4 ফুট 7 ইঞ্চি বা 5 ফুট উচ্চতার পুরুষকে দেখতে পাও বা 4 ফুট 7 ইঞ্চির মহিলাকে দেখতে পাও, তাহলে সহজে বলে দিতে পারবা স্যার এর ফিনোটাইপ জিনোটাইপ হলো স্মল টি স্মল, বলা যাবে। আর যদি মাঝখানের হয় 5 ফুট 7 8 9, তাহলে বলতে পারো স্যার এর ক্যাপিটাল টি স্মল টি আছে। এটা বলা যাবে না? অবশ্যই বলা যাবে। সংকর জীব, তাহলে সংকর জীব কাকে বলবো? দুটি বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন বিশুদ্ধ জীবের মধ্যে প্রজননের শ্রেষ্ঠ সন্তানদের সংকর জীব বলে। হ্যাঁ, আমরা যারা আছি, আমি আমার মা বাবার সংকর জীব, তুমি বা তোমার যারা ক্লাস করতেছো তারা সবাই তার মা বাবার সংকর জীব, অর্থাৎ সংকর জীবে পিতা এবং মাতার উভয়ের বৈশিষ্ট্যই বিদ্যমান থাকে। প্যারেন্টাল জেনারেশন ও অপত্য বংশ, কোন ক্রসে ব্যবহৃত পিতামাতাকে প্যারেন্টাল জেনারেশন বা জনিত্রজন বা P1 এবং তাদের ক্রসের ফলে উৎপন্ন সন্তান সন্ততিকে প্রথম বংশ বা F1 জন বা প্রথম সংকর পুরুষ বলে। ধরো আমি আমার বাবা মাকে প্যারেন্টস ধরলাম, তাহলে তাদের ক্রসের ফলে আমি হয়েছি, আমি হলাম কি আমার বাবা মার F1 বংশধর। আমার বিয়ে হয়েছে, আমার বাচ্চা কাচ্চা হয়েছে, তাহলে আমার বাচ্চা কাচ্চা আমার বাবা মার ক্ষেত্রে F2 বংশধর হবে। বুঝতে পেরেছো? আর আমার বাচ্চা আমার ক্ষেত্রে তাহলে কোন বংশধর? প্রথম বংশধর। প্রথম বংশধর। হ্যাঁ, আমার বাচ্চার যদি আবার বাচ্চা হয়, তাহলে আমার ক্ষেত্রে হবে F2 বংশধর। কিন্তু যদি আমি আমার বাবা মার ক্ষেত্রে ধরি, তাহলে আমার নাতি আমার বাবা মার ক্ষেত্রে কোন বংশধর? F3। F3, গুড। তাহলে এইভাবে আমরা প্যারেন্টাল এবং অপত্য বংশ নির্ধারণ করব। এক সংকর বা মোনোহাইব্রিড ক্রস, জীবের একজোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস ঘটানো হয় তাকে মোনোহাইব্রিড ক্রস বলে। আচ্ছা, এখন এটাও একটু বুঝাই দিই। ধরো আমি আমার বাবার বৈশিষ্ট্য কি ধরেছিলাম? উচ্চতার দিক দিয়ে লম্বা, আর মার ক্ষেত্রে খাটো। খাটো। খাটো, তাহলে অনেক বৈশিষ্ট্যই আছে, কিন্তু আমি প্রায়োরিটি দিছি কি? উচ্চতা। বাবা হলো লম্বা, মা হলো খাটো। বাবার আরো অনেক বৈশিষ্ট্য আছে, তার হাসিটা সুন্দর, বা তার চুল হয়তো কোকড়া, তার হয়তো গায়ের রং হলো কালো, এরকম আরো অনেক বৈশিষ্ট্য আছে, কিন্তু আমি প্রায়োরিটি দিব যখন একটা বৈশিষ্ট্য, বাবার একটা বৈশিষ্ট্য, মার একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো কি? উচ্চতা। তাহলে এই জন্য আমরা বলবো এক জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস ঘটানো হয়। যখন আমি উচ্চতা পরস্পর বিপরীতধর্মী, অর্থাৎ মা হলো খাটো, বাবা হলো লম্বা, এই ধরনের এক জোড়া পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্যের মধ্যে যখন ক্রস ঘটাবো তাকে বলবো মোনোহাইব্রিড ক্রস। হ্যাঁ, যেমন এখানে দেখানো হয়েছে মটরশুটি দিয়ে বিশুদ্ধ লম্বা ও বিশুদ্ধ খাটো মটরশুটি উদ্ভিদের মধ্যে ক্রস ঘটানো হয়, যাকে বলছি আমরা মোনোহাইব্রিড ক্রস। এবার ডাইহাইব্রিড ক্রস বা দ্বিসংকর। হ্যাঁ, আমি আমার মা বাবার ক্ষেত্রে আবার ধরি। ধরো আমি পিতার উচ্চতা ধরেছিলাম লম্বা, মার হলো খাটো, এটা আসলে এক জোড়া। এখন আমি ধরলাম পিতার গায়ের রং কালো, মার গায়ের রং হলো ফর্সা, তাহলে আরো এক জোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করলাম। তাহলে এবার আমাদের হয়ে গেল দুই জোড়া। হ্যাঁ, একটা হলো উচ্চতা আর আরেকটা হলো গায়ের রং। তাহলে জীবের দুই জোড়া বিপরীত বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে যে ক্রস ঘটানো হয় তাকে ডাইহাইব্রিড ক্রস বলে। যেমন এখানে দেখানো হয়েছে গোলাকার হলুদ, অর্থাৎ মটরশুটি, পুরুষ মটরশুটি যার বীজ হলো আকৃতি গোলাকার, গায়ের রং হলো হলুদ। আর যেটা স্ত্রী উদ্ভিদ এর বীজ, যার গায়ের রং হলো সবুজ আর আকার হলো কোঁচকানো বা কুঞ্চিত। এইরকম গোলাকার হলুদ বীজের বৈশিষ্ট্য সম্পন্ন পুরুষ উদ্ভিদ এবং কুঞ্চিত সবুজ বীজের বৈশিষ্ট্য সম্পন্ন স্ত্রী মটরশুটি উদ্ভিদের মধ্যে যদি ক্রস সংযোগ ঘটানো হয়, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা বলবো ডাইহাইব্রিড ক্রস। অর্থাৎ দুই জোড়া পরস্পর বিপরীতধর্মী বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রসটাই হলো ডাইহাইব্রিড ক্রস। তাহলে আমরা এই মোনোহাইব্রিড আর ডাইহাইব্রিড ক্রস কি ক্লিয়ার হলাম? এই জিনিসগুলো জি স্যার। এই জিনিসগুলো একবারে নখদর্পণে থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে, নাহলে কিন্তু জেনেটিক চ্যাপ্টার আর বুঝতে ভালো লাগবে না যদি এগুলো না বুঝো। এখানে কোনো গ্যাপ রাখা যাবে না। ব্যাক ক্রস, F1 জনুর একটি হেটেরোজাইগাস জীবের সাথে পিতৃ মাতৃবংশ এক সদস্যের সঙ্গে সংকরায়ন। আচ্ছা, এটার জন্য আমি আবার ইতে যাই, আমাদের হোয়াইট বোর্ডে যাই। তাহলে আমাদের এখানে পিতা, আমি আমার পিতামাতা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। পিতা কি ছিল? লম্বা। পিতা লম্বা ছিল আর মা ছিল খাটো। তাহলে লম্বা বৈশিষ্ট্যটা প্রকট ছিল না প্রচ্ছন্ন ছিল? প্রকট। আর খাটো বৈশিষ্ট্যটা প্রচ্ছন্ন। প্রচ্ছন্ন। আর F1 এটা ছিল আমি বা আমার ভাই বোন।
যদিও এটা মানুষের ক্ষেত্রে হয় না, ব্যাক ক্রস টেস্ট ক্রস এগুলো মানুষের মধ্যে হয় না, তবে মানুষের দিয়ে এটা বোঝানো সহজ। হ্যাঁ, অন্যান্য প্রাণীদের ক্ষেত্রে এটা হয়। আমি ব্যাক ক্রস বলতেছি, তাহলে F1 বংশের সাথে পিতৃ মাতৃ বংশের যে কোনো সদস্যের মধ্যে যদি ক্রস হয় তখন তাকে আমি বলবো ব্যাক ক্রস। F1 ইন্টু পিতা, F1 ইন্টু মাতা। এখন F1 এখানে আমরা বলতেছি F1 হলো এখানে হলো মনে করো শঙ্কর লম্বা আছে, আর পিতৃ মাতৃ বংশের প্রকট কে? বাবা। হ্যাঁ, তাহলে F1 এর সাথে F1, তাহলে আমি তো মনে করো যে F1, আমার বোনও F1, তাই না? আমার বোনও F1, আমিও F1, আমার ভাইও F1। তাহলে আমি বলতেছি F1 বংশের সাথে পিতৃ বা মাতৃ বংশের যে কোনো একটা সদস্যের মধ্যে ক্রস ঘটানোকে কি বলবো? ব্যাক ক্রস। ওকে, তাহলে আমার সাথে আমার মায়ের ক্রস হবে, অথবা আমার বোনের সাথে আমার বাবার ক্রস হবে, এটাকে আমি বলতেছি ব্যাক ক্রস। বুঝতে পেরেছো? যদিও এটা জি স্যার। মানুষের মধ্যে এটা হয় না। আবার আচ্ছা, সময় প্রায় শেষ। 5 মিনিটের জন্য আবার জয়েন করতে পারো, তাহলে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর শেষ হয়ে গেলে জয়েন করো, যারা জয়েন আসো তারা জয়েন করো, 5 মিনিটের জন্য হলেও একটু জয়েন করো। আচ্ছা, এরপর আমরা আসবো টেস্ট ক্রস। টেস্ট ক্রস কাকে বলবো? F1 বংশের জীবের সাথে জি স্যার, শুরু করেন। করছে তারা। হ্যাঁ, দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। হুম, তাহলে আমরা যেটা বলছিলাম, আমরা এবার আসবো টেস্ট ক্রস। ওকে, তো টেস্ট ক্রস কাকে বলে? তাহলে F1 বংশধরের জীবের সাথে, এটা হলো F1 বংশধরের জীবের সাথে পিতৃ মাতৃবংশের প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জীবের মধ্যে যখন ক্রস ঘটানো হবে তখন তাকে আমরা কি বলবো? টেস্ট ক্রস। তাহলে F1 বংশধর কে ছিল? আমি বা আমার ভাই, আমার বোন। আর মাতৃবংশের মধ্যে, পিতৃ মাতৃবংশের মধ্যে কে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ছিল? মা। মা। হ্যাঁ, তাহলে আমার বোনের সাথেও আর মায়ের ক্রস হবে না? হবে, দুজনাই ফিমেল। তাহলে আমার সাথে বা আমার ভাইয়ের সাথে যখন, ধরো আমার পিতৃ মাতৃবংশের মার সাথে, মা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য অধিকারী, তার সাথে যখন ক্রস ঘটনা হবে তখন সেটা হবে টেস্ট ক্রস। হ্যাঁ, তাহলে আমরা এটা বলতে পারি না যে টেস্ট ক্রস হলো টেস্ট ক্রস, তাহলে আমরা কাকে বলবো? যে অল টেস্ট ক্রস ইজ এ ব্যাক ক্রস, বাট অল ব্যাক ক্রস ইজ নট টেস্ট ক্রস, এটা বলা যায়? জি স্যার। আচ্ছা, আমি তাহলে এটা একটু আরেকটু করি। তাহলে আমরা এখানে দুটো জিনিস পেলাম, একটা হলো ব্যাক ক্রস পেলাম, ব্যাক ক্রস, ব্যাক ক্রস। তাহলে ব্যাক ক্রসকে আমরা কি বলতেছি? ব্যাক ক্রস হলো F1, F1 ইন্টু F1 ইন্টু, তাহলে F1 ইন্টু, এখানে আমরা কি ধরবো? মাতৃবংশের কার সাথে ক্রস হবে? মাতৃবংশের মাতৃবংশের প্রকট জীব, এটাও হতে পারে, আবার মাতৃবংশের প্রচ্ছন্ন জীবও হতে পারে, প্রচ্ছন্ন জীব। ঠিক আছে, তাহলে আমরা ব্যাক ক্রস মানে বুঝলাম। তাহলে F1 বংশের জীবের সাথে মাতৃবংশের প্রকট জীব। F1 যদি আহ, মাতৃবংশের প্রকট জীব যদি মেল হয় তাহলে F1 অবশ্যই ফিমেল হবে। আর মাতৃবংশের প্রচ্ছন্ন জীব যদি ফিমেল হয়, যেমন আমাদের ক্ষেত্রে দেখলাম, আমার মা বাবার ক্ষেত্রে দেখলাম প্রচ্ছন্ন জীবটা ফিমেল ছিল, তাহলে অবশ্যই F1টা মেল হবে। তাহলে হ্যাঁ, অর্থাৎ সন্তানদের সাথে
হ্যাঁ, পিতৃমাতৃ বংশের যে কোনো একটা সদস্যের মধ্যে ক্রস, সেটাকে আমরা বলছি ব্যাক ক্রস। আর টেস্ট ক্রস কাকে বললাম? F1 বংশের সাথে মাতৃবংশের শুধু প্রচ্ছন্ন বৈশিষ্ট্যধারী জীবের মধ্যে যে ক্রস, তাকে বলবো টেস্ট ক্রস। মানে এই ক্রসটাকে আমি আবার বলতে পারি, হ্যাঁ, 2 নম্বর যে ক্রসটা আছে, এই ক্রসটাকে আমি আবার কি বলতে পারি? এটা তো ব্যাক ক্রস অলরেডি হয়েই আছে, এটা আবার কি ক্রস? টেস্ট ক্রস। এটা টেস্ট ক্রস। তাহলে আমরা এটা বলতে পারি না যে সব টেস্ট ক্রসই ব্যাক ক্রস, বাট সব ব্যাক ক্রস টেস্ট ক্রস নয়, বলতে পারি? জি স্যার। তাহলে কোন ব্যাক ক্রসটি টেস্ট ক্রস নয়? হ্যাঁ, উপরেরটা। F1 বংশধরের জীবের সাথে মাতৃবংশের প্রকট জীবের মধ্যে যখন ক্রস ঘটানো হবে, সেটা শুধুই ব্যাক ক্রস, সেটা টেস্ট ক্রস নয়। তাহলে আমরা এবার টেস্ট ক্রস আর ব্যাক ক্রসের সংজ্ঞাটা আবার একটু আসি। F1 জনুর একটি হেটেরোজাইগাস জীবের সাথে পিতৃ মাতৃবংশীয় এক সদস্যের সঙ্গে সংকরায়ন। টেস্ট ক্রস F1 বা F2 বংশধরগুলো হোমোজাইগাস না হেটেরোজাইগাস তা জানার জন্য সেগুলোকে মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরায়ন বা ক্রস। হ্যাঁ, এইভাবে এদের F1 বা F2 জিনোটাইপ বের করা যায়। তো কিভাবে জিনোটাইপ বের করা যায়? আমরা যখন মেন্ডেলের প্রথম সূত্র শেষ করব, দেন তখন আবার ওই মেন্ডেলের প্রথম সূত্র যখন আমরা বুঝে ফেলবো, তখন আবার ব্যাক ক্রস টেস্ট ক্রসটা বোঝানো যাবে উদাহরণ সহকারে। ঠিক আছে, ওটা আমাদের ক্লাসে আছে, তো ওটা আমরা বুঝাই দিব তখন। তো এখন বলো যে আমরা যে সংজ্ঞাগুলো পড়লাম, প্রত্যেকটা সংজ্ঞায় কি আমাদের নখদর্পণে আসছে? কোনো সংজ্ঞার মধ্যে গ্যাপ থাকলে বলতে পারো যে আমি ওই সংজ্ঞাটা বা ওই টার্মটা বা শব্দটা বুঝতে পারি নাই। কারণ এই টার্মগুলো তোমার জেনেটিক্স বোঝার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। জি স্যার। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা টার্মই গুরুত্বপূর্ণ। তাহলে দেখবা যে জেনেটিক্স এরপরে যখন যেই ক্লাস নেবে, হ্যাঁ, তার ক্লাস করতে ভালো লাগবে। আর যদি এই শব্দ বা এই ওয়ার্ডগুলোর মিনিং না জানো বা না বুঝো, হ্যাঁ, তাহলে আবার জিজ্ঞেস করবা যে এই ম্যাডাম বা স্যার এই শব্দগুলোর মানে কি। তাহলে দেখবা জেনেটিক্স কে ভালো লেগে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকো। হ্যাঁ, পুনরায় জয়েন করার জন্য ধন্যবাদ। শেষ করছি তাহলে ক্লাস। আচ্ছা স্যার, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।